নমস্কার। ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয়ের রিজিওনাল সেন্টার কলকাতা কেন্দ্র থেকে BHIE ট্র্যাডিশন অফ হিস্টোরিক্যাল রাইটিং ইন ইন্ডিয়া ইউনিট নাম্বার 5 এবং ইউনিট নাম্বার 6 ইনস্ক্রিপশন অ্যান্ড প্রশস্তি অ্যান্ড অলসো কলহনা শিলালিপি বা লিপি বা লেখমালা, প্রশস্তি এবং কলহনের লেখা রাস্তরঙ্গিন। এই আলোচনায় আমি অঞ্জন কুমার বসু সমস্ত পাঠক সমাজকে স্বাগত জানাই। আমার আজকের আলোচনার বিষয়, এর শুরুতে আমি এই পাঠ একক 2 এর মাধ্যমে ইন্দিরা গান্ধী রাষ্ট্রীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কি তুলে ধরতে চাই বা পাঠক সমাজ এই পাঠ একক এর মাধ্যমে কি বিষয় সম্পর্কে জানতে পারবে, সেই বিষয়টি আমি প্রথমে তুলে ধরতে চাই। বিষয়ের ভূমিকা প্রসঙ্গ আমার পরবর্তী আলোচনার বিষয়। লিপি বা শিলালেখমালা বলতে আমরা ঠিক কি বুঝি, লিপি বা শিলালেখমালার বিভিন্ন ধরনের প্রকারভেদ, অশোকের শিলালিপি, প্রাচীন ভারতের আরো অন্যান্য কিছু উল্লেখযোগ্য শিলালিপির মধ্যে এলাহাবাদ বা প্রয়াগ এর প্রশস্তি, এছাড়াও জুনাগড় শিলালেখমালা, হাতিগুম্ফা শিলালেখমালা এবং আমার আলোচনার আজকের একদম শেষ পর্বে ভারতবর্ষের প্রথম ঐতিহাসিক সাহিত্য হিসেবে যাকে দাবি করা হয়, সেই কলহনের রাস্তরঙ্গিনীর ঐতিহাসিক গুরুত্ব, এ থেকে কি জানা যায়, সেই বিষয়ের উপর আলোকপাত করব। আমি শুরুতেই বলতে চাই যে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে, বিশেষ করে প্রাচীন ভারতের ইতিহাস সচেতনতা সম্পর্কে ইউরোপীয় পণ্ডিতরা এবং আরবীয় পণ্ডিতরা বিভিন্ন সময়ে অভিযোগ করেছেন যে প্রাচীন ভারতের মানুষ ইতিহাস সচেতন ছিল না। এই ধরনের অভিযোগ, এর বাস্তবতা কোথায়, তা আজকের দিনে দাঁড়িয়ে ইতিহাস গবেষণা, বিশেষ করে ভারতবর্ষের ইতিহাস গবেষণা তা প্রমাণ করে দিয়েছে যে এই জাতীয় যুক্তি সম্পূর্ণরূপে একটা নির্মাণ বা মিথ বা অতিকথন। ভারতের ইতিহাস আজ আর অনুল্লেখিত নয়, সাহিত্যিক এবং প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্য দিয়ে তা অনেক বেশি প্রাণবন্ত। পাঠক সমাজ, আপনারা একটা বিষয়ে অবগত থাকবেন, তা হচ্ছে যে প্রাচীন ভারতের ইতিহাসে যেখানে সাহিত্যিক উপাদানের প্রামাণ্যতা
তুলনামূলকভাবে কম, সেখানে প্রত্নতাত্ত্বিক উপাদান সেই ইতিহাসকে অনেক বেশি জীবন্ত করে তুলেছে। আমার আজকের আলোচনার বিষয় লেখমালা বা শিলালেখ বা লিপি বলতে আমরা কি বোঝাই বা কি অনুধাবন করি। সাধারণত প্রাচীন যুগে মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহার সামগ্রী যা কালের নিয়মে আজ ধ্বংসপ্রাপ্ত, কিন্তু প্রত্নতাত্ত্বিক গবেষণা বা গবেষকদের মাধ্যমে আজ সেই সমস্ত প্রত্নতাত্ত্বিক সামগ্রী যা কালের নিয়মে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তা কিন্তু পাঠক সমাজের কাছে উপস্থিত, এবং এক্ষেত্রে উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিক উপাদান ইনস্ক্রিপশন বা লিপি বা লেখমালা, অর্থাৎ সেই সময়কার মানুষদের বিভিন্ন লিপির মাধ্যমে লিখে রাখা প্রমাণাদি। লেখমালা ক্রমাগত আবিষ্কার প্রাচীন ভারতের ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে, সন্দেহ নেই। এবং অতীত সম্পর্কে আমাদের ধ্যান ধারণা লেখমালার মাধ্যমে একটা নতুন মাত্রা লাভ করেছে। রাজারা অধিকাংশ ক্ষেত্রে তাদের জয়ের স্মারক হিসেবে ভূমি রাজস্ব ব্যবস্থার নির্দেশাবলী, শাসন পরিচালনা সংক্রান্ত নির্দেশ এবং অন্যান্য নানান তথ্য জনসাধারণের মাঝখানে লেখমালার মাধ্যমে প্রকাশ করতেন। অন্যদিকে লেখমালাতেও সাধারণ মানুষেরাও অনুপস্থিত নন। ইতিহাসবিদ দীনেশ চন্দ্র সরকারের মতে এখনো পর্যন্ত প্রায় ৭০,০০০ লেখমালা ভারতে আবিষ্কৃত হয়েছে এবং সমগ্র ভারতীয় এই সমস্ত লেখমালা প্রাপ্তি লক্ষ্য করা যায়। জনসাধারণের প্রয়োজনের তাগিদে তৎকালীন প্রচলিত ভাষাগুলির মাধ্যমে, যেমন সংস্কৃত, প্রাকৃত ইত্যাদি যেমন ছিল, তেমনি আঞ্চলিক ভাষা হিসেবে তামিল, তেলেগু, কানাডা, বৈদেশিক ভাষা গ্রিক, অ্যারামাইক বা আর্মেনীয় ব্যবহৃত হয়েছে। বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখলে লেখমালা শুধু প্রাচীন ভারতের ইতিহাস নয়, সমকালীন ভারতীয় ভাষা অনুধাবনের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। আমি ইতিপূর্বে উল্লেখ করেছি, এখনো
পর্যন্ত প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী ৭০,০০০ লেখমালা আবিষ্কৃত হয়েছে। বিশাল এই লেখমালার ভান্ডার থেকে আমরা ইতিহাসের, বিশেষ করে রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ইতিহাসের নানান তথ্য পেয়ে থাকি। চরিত্রগত কারণে লেখমালার বেশ কয়েকটি শ্রেণী বিভাজন ইতিহাসবিদরা বা প্রত্নতাত্ত্বিকেরা করে থাকে। এ প্রসঙ্গে আমি এটাও বলতে চাই যে লেখমালা একটা দেশীয় লেখমালা আর একটা বৈদেশিক লেখমালা। দেশীয় লেখমালা বলতে আমরা ভারতীয় উপমহাদেশে প্রাপ্ত লেখমালাকে বুঝবো, আর বৈদেশিক লেখমালা বলতে আমরা ভারতীয় উপমহাদেশের বাইরে অর্থাৎ অন্যত্র যে সমস্ত লেখমালা প্রাপ্তি তা আমরা অনুধাবন করব। মোটামুটি ভাবে আমরা যদি লেখমালার প্রকারভেদ উল্লেখ করি, তাহলে সেটা যেমন দাঁড়াবে, আমি পাঠক সমাজের কাছে তা তুলে ধরতে চাই। যেমন বাণিজ্যিক লেখমালা, এই ধরনের লেখমালার মধ্যে সিন্ধু সভ্যতার সিলমোহরগুলি কথা আমরা উল্লেখ করতে পারি, কারণ এগুলি বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহৃত হয়েছিল এবং এ থেকে বাণিজ্যিক ইতিহাস বা অর্থনৈতিক ইতিহাসে নানান তথ্য অর্জন করি। ক্ষুদ্রাকৃতির এই সমস্ত লেখমালা ভারতীয় ইতিহাস ধারাকে সিলমোহর বলে আমরা পরিচিত। এছাড়াও লেখমালার প্রকারভেদ হিসেবে আমরা ধর্মীয় লেখমালা উল্লেখ করতে পারি, অর্থাৎ দেব মন্দির বা দেবতার মন্দিরের সামনে যে ফলক আকারে লিখিত লিপি, যা শিলাখণ্ড বা প্রস্তরখণ্ড, তাম্রপট্ট বা স্তম্ভ এর গায়ে শিল্পী খোদিত করত, সেগুলির কথা উল্লেখ করতে পারি। আবার শিক্ষামূলক লেখমালাও আমরা কথা বলতে পারি। এছাড়াও প্রশাসনিক নির্দেশ, অনেক সময় শাসক জনসাধারণের জন্য দিতেন, সেই সমস্ত লেখমালার কথা উল্লেখ করতে পারি। আবার প্রশস্তিমূলক লেখমালা, অনেক সময় কোনো রাজা তার জয়ের স্মৃতিস্বরূপ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার উল্লেখযোগ্য কৃতিত্ব তা তুলে ধরতে প্রশস্তিমূলক লেখমালা খোদাই করতেন। এই সমস্ত লেখমালা সাধারণত
রাজ অনুগত প্রশাসক মহলের মাধ্যমে তৈরি হতো। এছাড়াও নিবেদনমূলক লেখমালা বা লিপির কথা আমরা বলতে পারি। কোনো কিছুর উদ্দেশ্যে দানমূলক লেখমালা, অনেক সময় মন্দিরকে দেও দান, তাম্রপট্টে বা কোনো বিশেষ গুণী ব্যক্তিকে দেও দান মূলক লেখমালার কথা উল্লেখ করতে পারি। স্মরণমূলক সমস্ত ধরনের লেখমালাই স্মরণমূলক, অর্থাৎ স্মৃতি রক্ষার্থে যে লেখমালা, সেই লেখমালার কথা আমরা উল্লেখ করতে পারি। এছাড়াও সাহিত্য গুণ মূলক লেখমালা, যেগুলো তাম্রপট্টের মাধ্যমে প্রকাশিত হতো, সেই সমস্ত লেখমালার কথাও আমরা উল্লেখ করতে পারি। পাঠক সমাজকে আমি লেখমালার প্রকারভেদ প্রসঙ্গে বললাম। একাধারে যেমন দেশীয় লেখমালার উপস্থিতি ভারতের, বিশেষ করে প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তেমনি পাশাপাশি বৈদেশিক লেখমালা কথাও উল্লেখ করতে হয়। আমার পরবর্তী আলোচনার বিষয় লেখমালার প্রয়োজন বা লিপি গুরুত্ব। এই প্রসঙ্গে আমি বলতে চাই, প্রাচীন ভারতে ইতিহাস রচনার ক্ষেত্রে অন্যান্য লিখিত উপাদানের থেকে তুলনামূলকভাবে ঐতিহাসিক বিশ্বাসযোগ্যতার নিরিখে লেখমালা অনেক বেশি গুরুত্ব বহন করে। এমনকি ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ তিনিও স্বীকার করে নিয়েছেন, ইতিহাসের উপাদান হিসেবে লিপি বা লেখমালার গুরুত্ব এবং বিশ্বাসযোগ্যতা সর্বাধিক। প্রথমত, এই সমস্ত লিপিগুলি বিভিন্ন ধাতু, পাথর প্রভৃতির উপরে খোদাই করা হতো বলে এগুলি অন্যান্য উপাদানের মতো প্রাকৃতিক কারণে সহজে নষ্ট হয়নি বা এর সঠিক তথ্য অনেক বেশি নির্ভরযোগ্য। পক্ষপাতহীন উপাদান। কেন পক্ষপাতহীন উপাদান? তার কারণ ইতিহাসের অন্যান্য উপাদানগুলি দীর্ঘকাল ধরে নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে পরিবর্তিত হয়েছে। যেমন পুরাণ বা অন্যান্য সাহিত্যের কথাই যদি আমরা বলি, তার থেকে তুলনামূলকভাবে এর মধ্যে কল্পনা
আধিক্য অনেক কম। তার কারণ এগুলো জনসাধারণের মধ্যে পরিবেশন করা হয়েছিল। ফলে এই সমস্ত শিলালিপি সেই ধরনের বিকৃতি ঘটার সম্ভাবনা তুলনামূলকভাবে কম এবং উপাদান হিসেবে এটা পক্ষপাতহীন এবং সময়কাল নির্ণয়ের ক্ষেত্রে লেখমালার সন-তারিখ অনেক বেশি নির্ভরযোগ্য এবং কোন যুগের কোন ঘটনা প্রবাহ বা রাজাদের কালানুক্রমিক ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে লিপি বা লেখমালার গুরুত্ব অনেক বেশি। লেখমালার মধ্যে দিয়ে প্রাচীন ভারতে রাজনৈতিক পরিসীমা বা রাজত্বের কাল সম্পর্কেও অনুধাবন করা যায়। বিশেষ করে অশোকের লিপিগুলির প্রাপ্তির স্থান থেকে তার রাজ্য সীমা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা যেমন করা যায়। এ প্রসঙ্গে আমি বলতে চাই অশোকের শিলালিপি 1837 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৎকালীন কর্মচারী জেমস প্রিন্সেপ অশোকের লিপিগুলি পাঠোদ্ধার করেছেন, যার ফলে মৌর্য সাম্রাজ্য এবং অশোক সম্পর্কে আমাদের ধারণা অনেক পরিবর্তন সাধিত হয়েছে। যথার্থ তথ্য প্রদান, আমি আগেই বলেছি যে রাজকাহিনী বা প্রশস্তির অন্যান্য দিক বা জীবনীমূলক সাহিত্য যেগুলো লোকচক্ষুর অন্তরালে লিখিত হতো, তার মধ্যে কখনো কখনো অতিরঞ্জন লক্ষ্য করা যায় বা সওবা কবিরা তারা তার মধ্যে প্রভুকে সন্তুষ্ট করতে বা শাসককে সন্তুষ্ট করতে কখনো কখনো অনেক অতিরঞ্জন ঘটিয়েছেন। কিন্তু লিপি বা লিপিমালা বা লেখমালা যেহেতু জনসমক্ষে রাখা হতো, সেই জন্যে সেই কারণে লেখমালা নির্ভরযোগ্যতা বা তথ্যের নির্ভরযোগ্যতা অনেক বেশি। এতে কাল্পনিক কাহিনী সেভাবে যুক্ত করা যায়নি, অর্থাৎ সাহিত্য অপেক্ষা এই সমস্ত শিলালিপি বা স্তম্ভলিপি বা গুহা লেখমালা বা তাম্রপট্টগুলো প্রামাণ্যতা অনেক বেশি এবং ইতিহাসবিদরা এটা দাবি করে তথ্যের নির্ভরযোগ্যতা এবং যাচাইয়ের ক্ষেত্রে লেখমালা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। অন্যান্য উপাদানগুলোকে যদি আমরা লেখমালার সাথে বিচার করে প্রতিষ্ঠিত করি, তাহলে এর গ্রহণযোগ্যতা অনেক বেশি।
তাছাড়া শাসন বিষয়ক, যেমন রাজবংশের শিলালিপিগুলো থেকে যুদ্ধ বিগ্রহ, রাজকীয় নির্দেশ, মন্দির নির্মাণ, ভূমিদান, ধর্মপ্রচার, বিশেষ স্মরণীয় ঘটনাবলী প্রভৃতি সম্পর্কে জানা যায়। তার পাশাপাশি এই সমস্ত লেখমালায় ব্যবহৃত পাথর এবং ভাস্কর্য শিল্পে এবং ধাতু সে যুগের অর্থনৈতিক কর্মকাণ্ডেরও একটা সাক্ষী বহন করে। বৈদেশিক সম্পর্ক সম্বন্ধে জানতেও এই সমস্ত লিপি বা লেখমালাগুলি আমাদের অনেক কাজে লাগে। বিদেশের সঙ্গে সম্পর্কিত যোগাযোগ প্রভৃতি এই লেখমালার মাধ্যমে জানা যায়। যেমন হরপ্পার লিপি মেসোপটেমিয়ায় পাওয়া গেছে, মেসোপটেমিয়ার লিপি হরপ্পাতে পাওয়া গেছে, বা সিলমোর প্রাপ্তি, যা থেকে উভয় সভ্যতার মধ্যে বাণিজ্যিক যোগাযোগের একটা স্পষ্ট প্রমাণ আমরা জানতে পেরেছি। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদারও বলেছেন, প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস জানার ক্ষেত্রে এই সমস্ত লিপি বা লেখমালা গুরুত্ব অনেক। এবং ফিলিটের মতো ইতিহাসবিদ স্বীকার করতে বাধ্য হয়েছেন এই লেখমালা বা লিপিগুলো স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা মধ্য দিয়ে যে ইতিহাস বা সভ্যতা নির্মাণ হয় তার সত্যতা লেখমালার মধ্য দিয়ে প্রামাণ্যত হয়। এখন আমার আলোচনার বিষয় প্রাচীন ভারতে বিভিন্ন উল্লেখযোগ্য লেখমালা, এবং এক্ষেত্রে আমি প্রয়াগ বা এলাহাবাদের প্রশস্তিমূলক লেখমালার কথা উল্লেখ করব। এছাড়াও জুনাগড় লেখমালার কথা উল্লেখ করব এবং হাতি গুম্ফা লেখমালার কথা উল্লেখ করব। আমি ইতিমধ্যে বলেছি, লেখমালা মধ্য দিয়ে আমরা রাজনৈতিক ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য তথ্য পেয়ে থাকি। এছাড়াও লেখমালার মাধ্যমে আমরা প্রাচীন ভারতবর্ষে দান ধ্যান, রাজকীয় নির্দেশ, কোন শাসকের রাজ্য সীমা, এই ইতিহাস পেয়ে থাকি। এর পাশাপাশি লেখমালার তথ্য অনেক বেশি প্রামাণ্য। এমন তথ্য আমাদের ক্ষেত্রে
কাজ করে থাকে। আমি প্রথমেই বলতে চাই, লেখমালা, যে সমস্ত উল্লেখযোগ্য লেখমালা প্রাচীন ভারতবর্ষের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে, সেগুলি সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি, রুদ্রদামন এর জুনাগড় শিলালেখ, হাতিগুম্ফা শিলালেখ, মাতা গৌতমী বলশ্রীর নাসিক প্রশস্তি, ইত্যাদির কথা আমরা বলতে পারি। তবে প্রশস্তি প্রসঙ্গে বা লেখমালা প্রসঙ্গে বলা হয়ে থাকে এর সাথে রাজনৈতিক কার্যাবলী জড়িত থাকে। তাই প্রাচীন ভারতের রাজনৈতিক ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। প্রশস্তি রচয়িতারা রাজার অনুগ্রহ ভাজন হওয়ার কারণে সবসময় যে নিরপেক্ষতা বা সৎ প্রবৃত্তি মূলক ভূমিকা পালন করতে পেরেছেন তা কিন্তু নয়। দৃষ্টান্ত হিসেবে আমরা কলিঙ্গের রাজা খারবেলের হাতিগুম্ফা লেখমালা, সমুদ্রগুপ্তের এলাহাবাদ বা প্রয়াগ প্রশস্তি ইত্যাদির কথা বলতে পারি। সমুদ্রগুপ্তের ব্যক্তিগত গুণাবলী এবং তার সামরিক কৃতিত্ব বর্ণনা করার লেখক এত মনোযোগী যে অন্যান্য গুরুত্বপূর্ণ জ্ঞাতব্য তথ্যগুলো তিনি আলোচনায় করেননি। গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের জীবনী ও কৃতিত্ব অনুধাবন করার জন্য উৎকৃষ্টতম নিদর্শন এলাহাবাদ প্রশস্তি বা প্রয়াগ প্রশস্তি ও এরাম লেখমালা। আবার রাজা ভোজের গোয়ালিয়র প্রশস্তি প্রসঙ্গ আমরা উল্লেখ করতে পারি। যা একটা প্রশস্তিমূলক লিপি বা লেখমালা দৃষ্টান্ত, যেখানে রাজ প্রশস্তি ছাড়াও অন্যান্য বিষয়ের আলোচনা করা হয়েছে। এমন প্রশস্তির মধ্যে যেমন রাজা উষ্ণদণ্ডে নাসিক গুহালিপি, সাতবন বংশীয় রানী গৌতমী বলশ্রী নাসিক প্রশস্তি,
যেগুলি একটু অন্য ধরনের। এই প্রশস্তি থেকে সাতবাহন বংশীয় রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কৃতিত্বের ধারা অনুধাবন করা যায়। সরি। আবার নিবেদনমূলক কিছু লিপি বলতে আমরা সেই সমস্ত লিপিকে বুঝবো যেখানে দাতা উদ্দেশ্যে কিছু দান করছেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেটা স্মরণীয় হয়ে থাকছে। যেমন পিপরাওয়া লেখমালাতে দেখা যায় ভগবান বুদ্ধের ব্যবহৃত কয়েকটি জিনিস দান করা হচ্ছে এবং দাতা এই ঘটনাটিকে বৌদ্ধ ধর্মের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে। আবার গ্রিক নাগরিক হেলিওডোরাসের বেসনগড় গুরুর স্তম্ভ লিপি এই ধরনের লিপিরই একটা প্রকৃষ্টতম উদাহরণ। দানমূলক লিপির অজস্র ও অফুরন্ত তথ্য আমরা পেয়ে থাকি প্রাচীন ভারতের ক্ষেত্রে, যেগুলো তাম্রপত্রের মাধ্যমে গুপ্ত যুগ বা গুপ্ত যুগের পরবর্তী পর্বে রাজারা ব্রাহ্মণকে বা মন্দিরকে দান করতেন এবং তাকে স্মরণীয় করে রাখার জন্য এই ধরনের লিপি ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায়। বাস্তবিক পক্ষে লেখমালাকে সরকারি এবং বেসরকারি বিভক্ত করতে পারি। জন্ম, মৃত্যু, অন্যান্য ঘটনাকে স্মরণীয় করার জন্যও লেখমালা কে ব্যবহার করেছেন প্রাচীনকালের রাজারা। যেমন বুদ্ধের জন্মস্থান দর্শন করার স্মারক হিসেবে সম্রাট অশোক লেখমালা উৎকীর্ণ করান। অনুরূপভাবে কিছু কিছু লেখমালায় আমরা সাহিত্য কীর্তির জন্য আলাদা করে চিহ্নিত করতে পারি। উদাহরণ হিসেবে আমরা উত্তর প্রদেশের মহানির্বাণ স্তূপের কথা বলতে পারি। এ থেকে একটা তাম্রলিপির উদ্ধার করা গেছে, যার মধ্যে ভগবান বুদ্ধের উদান সূত্র বিবৃত আছে। মানব জাতির ইতিহাসে বা মানব জাতির ইতিহাসকে অনুধাবন করার ক্ষেত্রে লেখমালা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। ইতিহাসবিদ দীনেশ চন্দ্র সরকার সহ অনেকেই মনে করেন মানব সভ্যতার ভারতের প্রাচীন ইতিহাস উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। কিন্তু এই যুগের ইতিহাস এর লিখিত কালানুক্রম
কার্যত অনুপস্থিত, প্রায় অন্ধকারাচ্ছন্ন। অথচ সম্ভাবনাপূর্ণ এই যুগ সম্বন্ধে জানতে আমাদের অলিখিত বিভিন্ন উৎসের মধ্যে এই সমস্ত লেখমালা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। লেখমালা বিবরণ স্বতঃস্ফূর্ত এবং সমসাময়িক, এবং এ শুধু রাজনৈতিক, অর্থনৈতিক বা সাংস্কৃতিক ইতিহাসই তুলে ধরার জন্য নয়, এর সাল তারিখ, এর নির্ভরযোগ্যতা, সত্যি কৃতিত্বের দাবি রাখে। এবং পলিওগ্রাফির সাহায্যে, পুরা লেখবিদ্যার বা পলিওগ্রাফির সাহায্যে প্রত্নতাত্ত্বিকেরা লেখমালা পাঠোদ্ধার করার উদ্যোগ নিয়েছে। ব্রাহ্মী, খরষ্টি, প্রাকৃত, অপভ্রংশ, মাগধী ইত্যাদি লিপি বা হরফে মাধ্যমে লেখমালা রচিত হয়েছে। হরপ্পার শিলমোহরগুলি আজও পুরোপুরি ভাবে পাঠোদ্ধার করা সম্ভব হয়নি, বা হরপ্পার লিপি বা লেখমালা অনেক চেষ্টা করেও হয়তো আমরা পাঠোদ্ধার করতে এখনো ব্যর্থ। কিন্তু এই সমস্ত লিপিগুলির পাঠোদ্ধার হওয়ার পরে প্রাচীন ভারতের ইতিহাস আরো বেশি পুনর্গঠিত হবে। এবং লেখমালা বা প্রত্নতাত্ত্বিক উপাদান এর সাহায্যে আমরা গুপ্ত যুগের ইতিহাসে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি। যেমন একটা দীর্ঘ সময় পর্যন্ত বুধগুপ্ত নামে পরিচিত একজন গুপ্ত শাসকের নাম আমরা জানতাম না, কিন্তু লেখমালার মাধ্যমে তার ইতিহাস আমরা জানতে পেরেছি। অর্থাৎ গুপ্ত ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে লেখমালা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সাল তারিখের উল্লেখ, ইতিহাস পুনর্গঠন, এর ক্ষেত্রে রুদ্র দামন এর জুনাগড় লেখমালাও উল্লেখযোগ্য। এই লেখমালাও প্রাচীন ভারত সম্পর্কে উল্লেখযোগ্য তথ্য পরিবেশন করে। আবার দক্ষিণ ভারতের ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে বা চোলদের ইতিহাস প্রাপ্তির ক্ষেত্রে লেখমালা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। অনুরূপভাবে আঞ্চলিক স্তরেও বেশ কিছু লেখমালা প্রাপ্তি হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে, যেমন লুম্বিনী গ্রামে কপিলাবস্তু, পুণ্ডবর্ধন, কৌশাম্বী, শ্রাবস্তী, কর্ণ সুবর্ণ, যা থেকে ভগবান বুদ্ধ,
সহ প্রাচীন ভারতের গিল্ড বা শ্রেণীগুলো সম্পর্কে জানা যায় এবং প্রাচীন ভারতের ইতিহাস পুনর্গঠনের ক্ষেত্রে এই সমস্ত লেখমালা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। আমার আজকের আলোচনা একেবারে অন্তিম পর্বে আমি কলহন এবং তার রাজতরঙ্গী এর উপর আলোকপাত করতে চাই। আমরা ইতিমধ্যে প্রত্নতাত্ত্বিক উপাদানের প্রাসঙ্গিকতা, প্রয়োজনীয়তা হিসেবে লিপি বা লেখমালা যেগুলো স্তম্ভ গাত্রে হলে স্তম্ভলিপি বা লেখমালা, শিলাখণ্ডে হলে শিলালিপি বা শিলালেখমালা, তাম্রপট্টে হলে তাম্র লিপি বা তাম্র লেখমালা, যে কোনো ধাতু, শিলাখণ্ড, ইট এর গায়ে খোদিত আকারে লিপি প্রাসঙ্গিকতা আলোচনা করেছি। কিন্তু প্রাচীন ভারতের ইতিহাসে সবচেয়ে উল্লেখযোগ্য ঐতিহাসিক যথার্থ গ্রন্থ হিসেবে যে গ্রন্থ এ দাবি করা হয় তা হল কলহন এবং তার রচিত রাজতরঙ্গ। সময়ের স্বল্পতা আমাদের আলোচনার পরিধিকেও অনেকটা সংক্ষিপ্ত করতে হয়, তবে একদম অন্তিম পর্বে এসে আমি বলতে চাই, ঠিক প্রাচীন ভারতের প্রথম ঐতিহাসিক গ্রন্থ হিসেবে কলহনের রাজতরঙ্গিনীকে তুলে ধরা যেতেই পারে। তবে তা প্রাচীন ভারতের শেষের দিকে একটা ঐতিহাসিক সাহিত্য, যার মাধ্যমে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আলোকপাত করা হয়। ধন্যবাদ। আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত।